একদম স্পষ্ট একটা ব্যাপার, সেটা হচ্ছে যে আমি যদি কোনো ঘটনার সম্মুখীন হই, শিকার হই, আমি যাব কোথায়? যাব পুলিশ স্টেশনে। এটাই হচ্ছে স্বাভাবিক। কিন্তু দুর্ভাগ্যজনক হচ্ছে পুলিশ স্টেশনে কাঙ্ক্ষিত যে সেবা সেটা কিন্তু আমি পাচ্ছি না। বরং এমন কিছু প্রশ্ন বানে আমাকে জর্জরিত করা হচ্ছে যাতে আমি কোনোভাবে ওই অভিযোগটি ওখানে লিপিবদ্ধ না করি। যেমন ধরুন, ক্রিকেটারের সাথে চট্টগ্রামে যে ঘটনাটা ঘটলো, এত বড় ঘটনা, এই ঘটনার পর আমরা দৃষ্টান্ত কি স্থাপন করি? শুধু ক্লোজ করা, সাসপেন্ড করা, এটা দিয়ে দৃষ্টান্ত স্থাপন হবে না। আপনি দেখেন, যেই রামিসার যে ঘটনা, এই ঘটনার আগে পরে অনেকগুলি ঘটনা, একই রকমের ঘটনা আছে, বা নির্বাচনের সময়ের ঘটনাও কিন্তু আছে। আমরা কিন্তু ওই মামলা মানে ওই ঘটনাগুলোকে গুরুত্ব দিচ্ছি না। বর্তমান যে পরিমাণের ক্রাইম ঘটছে, সেখানে একটা দুইটা ঘটনা দিয়ে আপনি উদাহরণ তৈরি করতে পারবেন না, দৃষ্টান্ত তৈরি করতে পারবেন না। আপনাকে এই জায়গাটিতে ভাবতে হবে, যদি আপনি উদাহরণ তৈরি করতে চান, তাহলে র্যাপিড বেশ কিছু ঘটনাকে আপনার শুধুমাত্র যে মানে মামলা গ্রহণ করবেন তা না, এখানে অ্যাপ্রোচটা হবে টিম ওয়ার্কের মতো। যেমনি রামিসার ঘটনায় কিন্তু শুধুমাত্র যে পুলিশ এককভাবে কাজ করেছে তা না, পুলিশের পাশাপাশি আদালত বলেন, আইনজীবী বলেন, সবাই কিন্তু সমন্বিতভাবে কাজ করেছে, ডাক্তার বলেন। এই সমন্বিত কাজ করার কারণেই কিন্তু অল্প সময়ের মধ্যে চার্জশিট দিতে পেরেছে, 5 কর্মদিবসের ভিতরে মামলার রায় দিতে পেরেছে। এখন প্রশ্ন হচ্ছে পরবর্তী পদক্ষেপটা কি হতে পারে। দেখেন, আমরা কিন্তু 5 দিনে রায় পেয়ে মোটামুটি খুশি, কিন্তু কয়দিন পরেই দেখবেন আমরা আবার হতাশ হয়ে যাচ্ছি, যখন এটি উচ্চ আদালতে যাবে। অ্যাডভোকেট আলী নাসের খান একটু আগে যেমনটি বলছিলেন যে রামিসার ঘটনাটা কিন্তু অনেকে বিচ্ছিন্ন ঘটনা হয়ে দেখছে কিংবা থাকছে, এটা কিন্তু রেগুলার প্র্যাকটিস হচ্ছে না। এটা যতক্ষণ না রেগুলার, অন্যান্য যে ঘটনাগুলো কিংবা যে মামলাগুলো হচ্ছে সেগুলো তো আলোচিত হচ্ছে। দেখেন, আর দুর্ভাগ্যজনক হচ্ছে আমাদের দেশে সেই মামলাগুলোকে আমরা গুরুত্ব দেই যেই মামলাগুলো নিয়ে সাধারণ মানুষের ভিতরে আলোড়ন তৈরি হয়, প্রশ্ন তৈরি হয়। যেমন একটু আগে যে ভাই যে উদাহরণটা দিলেন, এটা খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু একটা প্রশ্ন থেকে যায় যে জামিন কেন পাচ্ছে না, জামিনের হার কেন কমে গেছে। যদি এটা হয় যে চার্জশিটটা সঠিকভাবে হয়েছে যার জন্য জামিন কমেছে, তাহলে কোনো মানে প্রশ্ন তোলার সুযোগ নাই। কিন্তু যদি এরকম হয় যে দৃষ্টিভঙ্গি পাল্টে গেছে, আমি জামিন দিব না কারণ এটা নিয়ে কথা হচ্ছে, তাহলে কিন্তু ওইটা আবার ক্ষতির কারণ হবে ভবিষ্যতে। এই জন্য প্রতিটি ঘটনায় আমাদেরকে আসলে খেয়াল রাখতে হবে। আর যে কথাটি বলা হলো আমাদের মূল আলোচনায়, সেটা হচ্ছে আমাদের এখানে যে ব্যবস্থাপনা সমাজে, সেই জায়গায় একটা বড় ধরনের মানে দুর্বলতা লক্ষ্য করা যায়। আমরা প্রশ্ন করছি যে কেন গ্রাম থেকে চলে আসছে, কিন্তু গ্রামে আমরা কতটা, শুধু বললে তো হবে না যে কৃষকের ক্ষেত খামারের লোক পাচ্ছি না, আসলে কতটা আমরা বিকেন্দ্রীকরণ করতে পেরেছি এটা কিন্তু দেখতে হবে। দেখেন, এক সময় জেলা জজ বলেন, ডিসি বলেন, এসপি সাহেব বলেন, তাদের পরিবার কিন্তু জেলা লেভেলে থাকতো। এখন কিন্তু সব ঢাকায় থাকে। আপনি খোঁজ নেন কেন? কারণটা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের যে মান ছিল আগে, সেই মানটি আপনি ধরে রাখতে পারেননি। চিকিৎসায় যে জেলা পর্যায়ে যে মান ছিল সেটা ধরে রাখতে পারেননি। এই কাজগুলি কিন্তু সরকারকে করতে হবে। একটু প্রশ্ন আছে যে এটা কিন্তু দায় ওনারই। একজন জেলা প্রশাসকের সন্তান যখন ওই স্কুলে পড়বে, মান উন্নত হতে বাধ্য। এখন তার সন্তান যদি না থাকে, গার্ডিয়ানের সন্তান যখন না থাকে, তাহলে ওইটা সোজা করবে কে? আর আমরা ঢাকায় এসে দেশপ্রেমের কথা বলি, অথচ আমার নিজের গ্রামের দিকে কোনো খবর নেই। দেখেন, একজন পার্লামেন্ট মেম্বার যিনি কিনা আইন প্রণয়ন করবেন, বিগত দিনে তাদের চেহারাটা একটু খেয়াল করেন, তাদের কাজগুলো খেয়াল করেন। তারা গ্রামে থাকতেন, অর্থাৎ তার নির্বাচনী এলাকায় বেশি সময় থাকতেন, এবং তার ব্যাংক ব্যালেন্স বলে কিছু ছিল না। আপনারা যদি আজ থেকে 40 বছর আগে খবর নেন, কি অবস্থায় ছিল একজন পার্লামেন্ট মেম্বার, এখন কি অবস্থায় আছে আপনি খেয়াল করেন। বাংলাদেশে খুব দুর্ভাগ্যজনক একটা কথা বলি, একটা জায়গায় খেয়াল করেন যে নদীর বালি উত্তোলন, এটা যে কত বিস্তৃত ঘটনা সারা বাংলাদেশে ঘটছে। এমনকি শুধু নদী না, সাগরের বালি পর্যন্ত, আপনি যদি কক্সবাজার এলাকায় যেয়ে থাকেন, সাগরের বালি উত্তোলন করে শুধু যে সিভিলিয়ানরা করছে তা না, সেনাবাহিনীর লোকরা তার প্লট মানে ভরাট করছেন। এই যে অপরাধগুলি করে ফেলছেন, আপনি দেখেন কি অবস্থা। ভাই পূর্বে যে কথাটা বলছেন যে একটা প্রতিযোগিতা, ওই যে স্টার দিয়ে উনি বুঝাইতে চাইলেন, এই স্টারটা কিভাবে আসলো?
পুলিশের ভিতরে ধারণা হলে পুলিশের আইজি সাহেবের ফ্ল্যাগ লাগবে, তার স্টার লাগবে, এইভাবেই তো জিনিসগুলি আসছে। কলেজ আর ইউনিভার্সিটি যদি আর্মিরা চালাতে পারে, পুলিশ কেন পারবে না? হাসপাতাল যদি আর্মিরা দিতে পারে, এরা কেন পারবে না? পুরা ব্যবসায়িক একটা জায়গায় এই পুরা প্রফেশনগুলোকে, সেবামূলক প্রতিষ্ঠানগুলোকে নিয়ে গেছে। এবং এটা নেওয়ার ফলে হয়েছে কি দেখেন, পুলিশের জন্য এখন আবাসন লাগে, সেনাবাহিনীর জন্য আবাসন লাগে, এরা প্রত্যেকে ডিওএইচএস পিওএইচএস, হ্যাঁ মানে ভয়াবহ একটা জায়গায় নিয়ে গেছে। সুতরাং যে আলোচনাটা কেমন বাংলাদেশ চাই, যে আলোচনা, এটা একদিন 2 দিন 10 দিন করলে হবে না, ধারাবাহিকভাবে করেন। অনেক ধারাবাহিকভাবে করে আসছেন আপনারা, কিন্তু আসলে সাবজেক্টগুলি যেই জায়গায়, মূল জায়গায় আমরা কথা বলছি, এই জায়গাটা আসলে ভাবতে হবে। যেমন আপনি চিন্তা করেন তো, পাকিস্তান আর্মি ব্যবসা বাণিজ্যে লিপ্ত হয়েছে, কারখানার মালিক হয়েছে, সুতরাং আমাদেরও হইতে হবে। এই যে একটা প্রবণতা, এইটা কোথায় নিয়ে যাচ্ছে? পুলিশকে ওই জায়গায় নিয়ে যাচ্ছে, ব্যাংক তৈরি করতেছে, মানে ভয়াবহ। আপনার কি বলে, ইন্স্যুরেন্স কোম্পানি দিচ্ছে, কি করছে না? না, বিগত সময় আমরা দেখেছি সরকার এবং তার বাহিনীগুলোকে হাতে রাখার জন্য এই ধরনের সুযোগ সুবিধা দিয়েছে। আর ওই প্রকল্পের পরিচালক হয়েছেন তাদের পছন্দসই সেনাবাহিনীর লোক অথবা পুলিশের। এটার পরিবর্তন সময় প্রত্যাশা করেছিল। আশিক ভাই, এখানে আমাদের বাহিনী হচ্ছে সার্ভিস, আর সার্ভিস অর্গানাইজেশন হচ্ছে বাহিনী। পুলিশ এটা হচ্ছে একটা সার্ভিস অর্গানাইজেশন, সেনাবাহিনী একটা বাহিনী। এখন সেনাবাহিনী মাঝে মধ্যে কিছু কাজ এমন করা উচিত না যেটা সার্ভিস অর্গানাইজেশন করার কথা। সার্ভিস অর্গানাইজেশনের কাজটা সেনাবাহিনী কেন করবে, আর সার্ভিস অর্গানাইজেশন কেন সেনাবাহিনীর রূপ ধারণ করবে? এটা তো ঠিক না। এই বিষয়গুলো বাংলাদেশে সত্যিকার অর্থে, মানে আমি মনে করি আমাদের বর্তমান প্রধানমন্ত্রী এটা মনোযোগ দিবেন এবং তিনি সার্ভিসকে সার্ভিস বানাবেন, বাহিনীকে বাহিনী বানাবেন। জি, ধন্যবাদ। এবং এই দুটাকে মিক্সড করার কোনো সুযোগ নেই, যেটা আমরা বিগত দিনে করে ফেলেছি র্যাব গঠন করে, এবং আরো অনেক বিষয়ে। এই বিভিন্ন সরকারি অফিসারদের সন্তানরা যাতে ঢাকায় থাকতেছে, তাদের ফ্যামিলি ঢাকায়, তাদের সন্তানরা ঢাকায় পড়তেছে, এই যে একটা চাপ দুই ক্ষেত্র থেকেই, এটা কিন্তু ঢাকাকে আরো একটা অপরাধের একটা জোন হিসেবে তৈরি করতেছে। একদিকে ড্রাগস নিচ্ছে রিক্সাওয়ালারা, আবার আপনি অনেক জায়গায় এক্সাম্পল দেখবেন, ড্রাগ নিচ্ছে যারা অনেক অ্যাফ্লুয়েন্ট ফ্যামিলি, যারা রিচ ফ্যামিলি, তাদের সন্তানরাও কিন্তু ঠিক সেম ভাবে ড্রাগ নিচ্ছে। সো প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের অ্যানালাইজ করতে হবে, প্রত্যেকটা জিনিস নলেজ রেখে কাজ করতে হবে।